এই বিষয় নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক মহল তো বটে উত্তাল, অর্থাৎ এসআইআর, তার পরিপ্রেক্ষিতেই আমাদের আলোচনা এবং সেখানে ঘুরপথে আসছে যেমন ছিটমহলের প্রসঙ্গ, তার পাশাপাশি ইতিমধ্যে আপনারা জানেন যে আমরণ অনশনে কিন্তু বসে পড়েছেন মমতা বালা ঠাকুর। আর এই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব, সমস্ত দিক খতিয়ে রাখার চেষ্টা করব। আমাদের সঙ্গে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিও রয়েছেন অতিথিরা। সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সম্রাট চক্রবর্তী, রয়েছেন বিজেপির তরফ থেকে অঙ্কন দত্ত, রয়েছেন সিপিআইএম এর তরফ থেকে চন্দন চট্টোপাধ্যায়, এছাড়াও রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভাশিস বন্দ্যোপাধ্যায়। প্রত্যেককেই স্বাগত আমাদের সঙ্গে এই আলোচনায় আসবো। কিন্তু প্রথমেই যে প্রসঙ্গে উঠে এলো, অর্থাৎ মতুয়া সম্প্রদায়, যাদের মনে নানান প্রশ্ন রয়েছে এবং ইতিমধ্যে ক্যাম্পের প্রসঙ্গ উঠে এসেছে, কিন্তু তারই মধ্যে আমরণ অনশন মমতা বালা ঠাকুরের, যা নিয়েও কিন্তু পাল্টা বক্তব্য দেখাবো। চলতি মাসে গোড়াতেই এসআইআরের বিরোধিতায় আমরণ অনশনে বসার ঘোষণা করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। সেই মতো বুধবার থেকে আমরণ অনশনে বসলেন মতুয়ারা। যদিও অন্য কাজ থাকায় আমরণ অনশন কর্মসূচিতে ছিলেন না মমতা বালা ঠাকুর। এসআইআর নিয়ে যখন রাজ্যে তোলপাড় চলছে, ঠিক সেই সময় ঠাকুর বাড়ির যিনি রয়েছেন মমতা বালা ঠাকুর, রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি কিন্তু মতুয়াদের হয়ে মতুয়াদের স্বার্থে আমরণ অনশনের ডাক দিয়েছে ঠাকুর বাড়িতে। সেই মতো ঠাকুর বাড়িতে বাঁধা হয়েছে আমরণ অনশনের মঞ্চ, আর সেখানে শুরু হয়েছে আমরণ অনশন, কিন্তু সেখানে নেই মমতা বালা ঠাকুর। আন্দোলনকারী মতুয়াদের দাবি, কারোর ভোটাধিকার বাতিল করা চলবে না। এটা অনির্দিষ্টকালের জন্য চলবে, যতক্ষণ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে দাবি নিয়ে আমরা অনশনে বসেছি, নিঃশর্ত নাগরিকত্ব এবং এসআইআর এর মাধ্যমে ভারতে স্থায়ী বসবাসকারী কারুর নাম ভোট থেকে কাটা যাবে না। এই আন্দোলন যখন এই দাবি যতক্ষণ পূরণ না হচ্ছে এবং কেন্দ্র এবং নির্বাচন কমিশনের কাছ থেকে সতর্ক কোনো বার্তা না আসছে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আমরা মানুষের প্রত্যেকটা মানুষ যারা বিগত দিনে বৈধতার মধ্যে দিয়ে ভোট দিয়েছে, তাদের ভোট নিশ্চিত করার জন্য, তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্যই কিন্তু আজকের এই আন্দোলন। আর এতেই প্রকট হচ্ছে ঠাকুর বাড়ির অন্তরের দ্বন্দ্ব। এসআইআর নিয়ে শান্তনু ঠাকুর মমতা বালা ঠাকুরের গোষ্ঠীর মতপার্থক্য বাড়াচ্ছে। এই অবস্থায় এসআইআরের বিরোধিতায় সুর চড়িয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। তার কথায় অনশনকারীরা মতুয়া নন, তারা রোহিঙ্গা। একটা ফালতু কোনো অনশন চলছে না, একটা রাজনৈতিক মার্কেট গরম করার ধান্দা। ঠিক আছে, পরিষ্কার কথা বলি, বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা ভুতুরে ভোটার, যাদের অস্তিত্ব সংকট তৈরি হয়েছে, তারাই একমাত্র ওখানে অনশন টাইপের একটা নাটক করে বসেছে, আর কিছু নেই। উল্লেখ্য, সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর দাবি করেছিলেন, এসআইআর হলে রাজ্যে প্রায় 2 কোটি মানুষের নাম বাদ যাবে, তার মধ্যে 95% মতুয়া। এই আবহে এসআইআরের বিরোধিতায় আমরণ অনশনের কর্মসূচি জটিল করছে রাজ্যের এসআইআর আবহকে। জটিল হচ্ছে ঠাকুরনগরের ঠাকুর বাড়ির অন্তরের সমীকরণ। সুবীর দাস ও জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ। 3 রাজনৈতিক অতিথির কাছে অবশ্যই করে এ নিয়ে আলোচনায় আসবো, খুবই স্বাভাবিক তাদের বক্তব্য, কিন্তু তার আগে শুভাশিস বাবুর কাছে আসবো। শুভাশিস বাবু, এই যে আমরা প্রতিবেদনের শেষের অংশটা রাখলাম না, ক্রমেই জটিল হচ্ছে রাজনৈতিক আবহ এসআইআর প্রসঙ্গে, খুব কি প্রত্যাশিত ছিল? দেখুন, টক দই শরীরের পক্ষে ভালো, কিন্তু মাংস কষাতে গেলে সেই টক দইকে যদি ব্যবহার করেন তাহলে শরীরের পক্ষে ভালো থাকে না। সুতরাং আমাদেরকে প্রথমে বুঝতে হবে আমরা কোন জিনিসটাকে সেবন করব এবং কোনভাবে সেবন করব, সেটা বোঝাটা খুব প্রয়োজনীয়। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনকে পলিটিসাইজ যদি করতে হয়, তার ওজন তাদেরকে বহন করতেই হবে। একটা ক্লিয়ার কাট কথাকে আমি জানি না কেন লোকেরা অ্যাড্রেস করছে না। ফার্স্ট কথা, ইসিআই এর কোনো ডক্ট্রিনে বা ইসিআই এর কোনো রকম কোনো এখতিয়ারে সিটিজেনশিপ নেই। ইসিআই কাউকে ক্ষমতা নেই দেশ থেকে তাড়ায়, ইসিআই এর এই ক্ষমতাই নেই কাউকে দেশ থেকে ডিসিটিজেন্স করে, সম্ভবই না ইসিআইয়ের পক্ষে বলা। সিটিজেনশিপ এন্টায়ার ফলস আন্ডার হোম মিনিস্ট্রি। কী করে ইসিআইকে সিটিজেনশিপের সাথে কানেক্ট করছে বা কেন কানেক্ট করছে, এটা বোঝাটা খুব প্রয়োজনীয়। পলিটিক্যাল রেলেভেন্সের জন্য ইসিআইকে কানেক্ট করানো হচ্ছে এমএইচের সিটিজেনশিপ, সিএএ, এনআরসির ন্যারেটিভটা তৈরি করে। কারণ ইসিআই ইলেকটোরাল রোলস তৈরি করবে, ইলেকটোরাল প্রসেসে যাবে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, ধরুন কোনো এক পার্টিকুলার ব্যক্তি যে ভোট দিতে চায় না, তার জন্যই তো নোটাটা করা হয়েছে যে সে ওখানে গিয়ে নোটাটায় দাবাতে পারে। এরকমও বহু লোক আছে ভারতবর্ষে যারা ভোটের কেন্দ্রেই যায় না, কিন্তু তাদের এরকমও লোক আছে যারা ইচ্ছাকৃত তাদের আপনার ভোটার আইডি কার্ড ভ্যালিড করায় না।
বা রিনিউ করায় না বা নেই, সেই লোকগুলো কি তাহলে ভারতবর্ষের সিটিজেন নয়? পয়েন্টটা হচ্ছে ভারতবর্ষের সিটিজেন একটা পয়েন্ট, ভারতবর্ষের ভোটার একটা পয়েন্ট। দুটো পয়েন্টকে এক জায়গায় আনার রাজনৈতিক যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার যে ভয়ানক সলিউশনটা আসতে পারে বা যে পরিণতিটা আসতে পারে, সেটা সলিউশন বলবো না, সেটা যে পরিণতিটা আসতে পারে, তার জন্যে আমরা কিন্তু মোটেই প্রস্তুত নই। সুভাষিসবাবু, একটুখানি আটকাতে হচ্ছে, আলোচনার সুর বা বিষয়টা বোধহয় আপনি বেঁধে দিলেন, ঠিক কিনা আমি বোঝার চেষ্টা করবো আমাদের অন্যান্য অতিথিদের সঙ্গে কথা বলে। কিন্তু তার আগে মমতা বালা ঠাকুরের ঠিক কি বক্তব্য উঠে এসেছে, যিনি আমরণ অনশন করছেন, শোনাবো। হ্যাঁ, ভার্চুয়াল উদ্বোধন আমি করে দিলাম। তো আজকে ওখানে ওরা আমাদের গোসাই পাগল এবং অল ইন্ডিয়া মতো মহাসংঘের সেক্রেটারি এবং ওখানে প্রেসিডেন্ট, ওরা আমাদের ওখানে তারা আজকে বসেছে। আমরা এসআইয়ের বিরুদ্ধে যে কোটি কোটি লোকের যে নাগরিকত্ব নিয়ে বিভিন্ন বিধান, মানে বুথে পর্যন্ত আমাদের লিস্ট নেই, কোথাও 1200-1400 ভোট, সেখানে দেখা যাচ্ছে যে 100-150, কোথাও 200-250-300 এরকম, কোথাও কোনো বুথে তো নামই নাই। তো 2000 সালের আগে, মানে এতদিন ধরে তারা ভোট দিল, এখন ভোট কেটে দেবে, যেটা আসামে করেছে। আমরা তার বিরুদ্ধে লড়াই করছি যে ওপার বাংলার মানুষ এবং যারা মতুয়া সমাজের লোক, যে ধর্মেরই মানুষ হোক না কেন, তাদের পাশে আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘ আছে এবং থাকবো। আমরণ অন্বেষণ তারা আমাদের অল ইন্ডিয়া মতো মহাসংঘ বসে। মতুয়া প্রসঙ্গে অবশ্যই করে আলোচনায় আসবো। অঙ্কন, সুভাষিস বাবুর প্রথম লাইন, প্রথম উক্তি, যে কথা তিনি বলছেন যে ইসিআই এর কোনো অধিকার নেই, নাগরিকত্ব নেই, এই বিষয়ে প্রমাণ করার জন্য সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পুরো বিষয়। অঙ্কন, না, সুভাষিসবাবু যে কথাটা বললেন সেটা তো আমরা প্রথম দিন থেকে বলে আসছি এবং এটাই তো, এই ক্ল্যারিটিটাই তো বাংলার মানুষের কাছে প্রয়োজন এবং সেই ক্ল্যারিটিটা তুলে ধরছেন না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যে নাগরিকত্ব এবং যে ভোটার তালিকায় যে সংশোধন চলছে, এর সাথে কোনো সম্পর্কই নেই। আমরা প্রথমেই বলেছি যে আমরা এমন একটি সাংবিধানিক প্রক্রিয়াকে সমর্থন করছি যা দেশে একাধিকবার হয়েছে, শেষ 2002 থেকে 4 সাল পর্যন্ত হয়েছে, যেই সময় বিভিন্ন রাজনৈতিক দলের এ নিয়ে বিভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল সুষ্ঠুভাবে এই প্রক্রিয়ায় সমর্থন করেছে। কারণ দিনের শেষে একজন ভারতবাসী হিসেবে আমরা কেউ চাইবো না যে আমরা যে ভোটার তালিকার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রের বা দেশের প্রধানমন্ত্রীকে নির্বাচিত করি, তার মধ্যে কোনো অস্বচ্ছতা থাক। আমরা স্বচ্ছ এবং নির্ভুল একটি ভোটার তালিকা চাই। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে একটা অসাধারণ, আমি একটা ইউনিক জিনিস দেখতে পেলাম, যে ভার্চুয়ালি অনশন, মানে এই ব্যাপারটা যদি সিঙ্গুর আন্দোলনের সময় মমতা ব্যানার্জিকে মমতা বালা ঠাকুর শিখিয়ে দিতেন, তাহলে হয়তো উনি সেই বিষয়টা করতে পারলেন যে ভার্চুয়ালি আমি আপনাদের সাথে অনশন করছি, এরকম করে মোবাইলে ধরে ভার্চুয়ালি। এই ব্যাপারটা আজকে একটা অভিনব পদ্ধতি তৃণমূল কংগ্রেস আনলো যে ভার্চুয়ালিও অনশন করা যায়। যাই হোক, আচ্ছা, মতুয়াদের নিয়ে কথা হচ্ছে, মধেপুরা, পূর্ণিয়া, কাটিয়ার, সুভাষিসবাবু রয়েছেন, উনি আরো ভালো জানবেন। এই তিনটি বিহারের জেলায় প্রায় 38,000 মতুয়া পরিবার থাকে। 38,000, মানে ভোটারটা হিসেব করলে প্রায় 80 থেকে 90,000-এর কাছাকাছি। এখানে বিহারে এসআইআর হয়ে গেছে, একজন মতুয়াও কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হয়নি। কারণ তাদের জন্য সিএ অলরেডি চলে এসেছে, তারা নাগরিকত্ব পাচ্ছে। এবার এই তৃণমূল কংগ্রেস একটা ভয়ের বাতাবরণ, একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করছে, বারবার করে তারা ভুল বোঝাচ্ছে, অপপ্রচার করছে, মিথ্যাচার করছে, যাতে করে কি হয়, যাতে করে মানুষ আতঙ্কিত হয়ে যায়। সৌগত রায় থেকে শুরু করে মদন মিত্র সবাই এসআইআর প্রক্রিয়ায় হাসতে হাসতে নিজেদেরকে অংশগ্রহণ করে নিল, ছবি তুললো, নাম লিখলো, আজকে আবার বিএলওদের সাথে হাসি মুখে তারা ছবিও তুলেছে, কিন্তু মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করো। একটু আটকাচ্ছি, তোমারই অভিযোগ 6টা বিশেষণ প্রয়োগ করেছে তৃণমূল কংগ্রেস সম্পর্কে, একটু প্রতিক্রিয়া নিতেই হচ্ছে। সম্রাটবাবু, না, আপনারা এত আতঙ্ক তৈরি করছেন, অভিযোগ করছে অঙ্কন। না, ঠিক আছে, প্রদীপ কর থেকে শফিকুল গাজী, আতঙ্কের আরেকজন বলি। তারা জানতেন না, এসআইয়ের মানেটা হয়তো ঠিকভাবে বুঝতে পারেনি। আজকে যেটা বোঝা গেল যে এসআইআর হলো বাংলাদেশি রোহিঙ্গার নাম বাদ দেব বলে ব্রাজিলিয়ান ফেরেরোকে ভোটাধিকার বা ভোটার তৈরি করা, এটা এসআইআর। নরেন্দ্র মোদী বিশ্বগুরু হতে চেয়েছিলেন, 22 জায়গায় ব্রাজিলিয়ানরা তাকে ভোট দিচ্ছে, বিশ্বগুরু তো হয়েই গেছে। প্রশ্ন হলো, আমি জানতে চাইছি, অঙ্কন বড় নেতা না শান্তনু ঠাকুর বড় নেতা?
অঙ্কন বড় নেতা না অসীম সরকার বড় নেতা? অঙ্কন যে ভয়ের কথা আশ্বস্ত করছে, ভয় নেই, শুভেন্দু অধিকারী তার অন্য কথা বলছে, কার কথা বিশ্বাস করব? কার কথা বিশ্বাস করব, এই প্রশ্নটা আমার থেকে গেল। প্রশ্ন 1, শান্তনু ঠাকুর বলছেন মতুয়াদের নাম বাদ গেলে দু তিনটে ভোট অপেক্ষা করতে হবে, পরে আমরা নাগরিকত্ব দিয়ে দেব, তার মানে বাদ যাবে। অসীম সরকার বলছেন মতুয়াদের নাম বাদ গেলে বিজেপিকে ছেড়ে কথা বলবে না, তারপর যেটা ব্যাখ্যা হচ্ছে যে বাদ গেলে কিছুদিন অপেক্ষা করলে আমরা নাগরিকত্ব দিয়ে ভোটার তালিকায় নাম তুলে দেবো, তার মানে বাদ যাবে। কিন্তু কিছুদিন অপেক্ষা, এখানে টুইস্ট আছে। শুভেন্দু অধিকারী বলছেন ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, চ্যাংদোলা করে বাংলাদেশে ফেলে দেব। তা চ্যাংদোলা করে যদি বাংলাদেশে ডিপোর্ট করা হয়, তাহলে কিছুদিন অপেক্ষা, কটা ভোটের অপেক্ষা করবেন কি করে? প্রশ্ন থেকে গেল। সিএ এর মাধ্যমে নাগরিকত্বের ক্যাম্প করেছে অঙ্কনরা বিভিন্ন জায়গায়, শান্তনু ঠাকুররা ক্যাম্প করছে, কত টাকা নিচ্ছেন সেটা বড় কথা না। যে প্রশ্নটা জানতে চাইছি সেটা হলো ক্যাম্পে 100 জন আসুক, 1000 জন আসুক, 10,000 জন আসুক, আবেদন করলে কি নাগরিকত্ব দেওয়া হবে? দ্বিতীয় প্রশ্ন, আবেদনে কি নথি দেওয়া চাওয়া হচ্ছে বা কি নথি দেওয়া হচ্ছে? আমরা সকলেই জানি সরকারি ক্ষেত্রে আবেদন করতে গেলে নথি দিতে হয়, কিন্তু আমি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে জানলাম যে কোনো নথি ছাড়াই আবেদন গ্রহণ করা হচ্ছে। সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেয়া হবে। 1919 সালে এই নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করা হয়। বিধি ঠিক করার কথা ছিল 6 মাসের মধ্যে, 54 মাস সময় লাগালেন। ভালো কথা, লাগালেন। আমার প্রশ্ন, সরাসরি প্রশ্ন অঙ্কনের কাছে, তারপর থেকে কজন শরণার্থী, কজন হিন্দু শরণার্থী স্পেসিফিক্যালি বলছি, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছে? আসবো প্লিজ অঙ্কন, একটুখানি এই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো, চন্দনদার কাছে আসবো। তার আগে আমরা শুনে নেব গতকাল তৃণমূল কংগ্রেস মিছিল করে এই মতুয়া সম্প্রদায়ের প্রসঙ্গ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো। মতুয়া ভাইয়েরা, রাজবংশী ভাইয়েরা, এদের ফাঁদে পা দেবেন না। এদের ক্যাম্পে যদি আপনারা যান, আসামে 12 লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে, আপনাদেরও একই পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে। আর আমি বুক ঠুকে বলে যাচ্ছি, যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক এই বাংলার মাটিতে থাকবে, একটা মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে ডিপোর্ট করতে আমরা দেবো না। তার আগে আমাদের মৃতদেহের উপর দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকার। চন্দনদা, এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠছে, ইতিমধ্যে অনশনে বসে পড়ছে, কোথায় যাচ্ছে? ধরুন, যে কোনো আতঙ্ক যে কোনোভাবে তৈরি করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়াটা একমাত্র নরেন্দ্র মোদীর জন্মগত অধিকার হয়ে দাঁড়াচ্ছে, এটা ঠিক না। সেই নোটবন্দির সময় থেকে তো দেখেছি নরেন্দ্র মোদী স্বয়ং নিজের পরিবারকে পর্যন্ত এগিয়ে দিয়েছিলেন যে 2000 টাকার নোট বদল নেওয়ার জন্য। ফলে এইভাবে মৃত্যু ঠিক নয়, এটা ঠিক। কিন্তু বিপদটা হচ্ছে, দেখুন, ভোটাররা, ভারতীয় গণতন্ত্র বেশ ম্যাচিওর্ড হয়েছে 1951 থেকে আজ পর্যন্ত। ভোটাররা ইস্যুর ভিত্তিতে কোনো দলকে ক্ষমতায় আনবেন, এটা ঠিক করে। এবার এই রকম একটা আবহাওয়ায় যখন ভারতীয় গণতন্ত্র চলছে, তখন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, যেহেতু আমাদের রাজ্যে ভোট আসছে, দুজনেই তাদের ক্রেডিবিলিটির জায়গায় তলানিতে ঠেকেছে। কীরকম না, তৃণমূল বিজেপিকে মানুষ বিশ্বাস করেছে, সে জানতো সারদা থেকে আরজি কর পর্যন্ত সব ঘটনাতে কোনোটার বিচার পাওয়া যায়নি, একজনকেও জেলে ভরে রাখতে পারেনি, উল্টে ছাড়া শুরু হয়ে গেছে পার্থবাবু বেরোলেন বলে। কি বলবে তখন বিজেপি আমরা জানি না। তৃণমূল কংগ্রেস যতগুলো রকমের চুরি আছে, একেবারে পাথর কয়লা থেকে চাকরি পর্যন্ত সব কটা চুরি করে ফাঁক করে দিল, কোনো বিচার পশ্চিমবাংলার মানুষ পেল না, শুধু টিভিতে মিডিয়ার মধ্যে দিয়ে কচকচানি চলতে থাকলো এবং নিজেদের রাইভালিটি বজায় রাখলো। এবার তাহলে কি হচ্ছে, তাহলে ইস্যুটাকে আপকামিং ইলেকশনের জন্য একটা ইস্যু অন্যদিকে নিয়ে যেতে হবে। ইস্যুটা কি না, এসআই। আচ্ছা ভাই, জনগণনাটা হলো না কেন? 2011 সালের পর 2021 সালে জনগণনাটা ডিউ ছিল। ভারতবর্ষের সরকার জনগণনা করলে কে হিন্দু বাড়ছে, কোথায় মুসলমান বাড়ছে, কোন পাড়ায় রোহিঙ্গা বাড়ছে, সব পেয়ে যেত। কেন সেটা না করে হিন্দু, মুসলমান, রোহিঙ্গা এইসব ইস্যুকে এনে দিয়ে আপনার আমার সাধারণ জনগণের, আমাদের শাকসবজির দাম এখনো 60 টাকাতেই দাঁড়িয়ে আছে।
আমাদের ছেলে মেয়েদের চাকরি পশ্চিমবাংলায় নেই। বেশি পড়াশুনো করলে পিঠে ব্যাগ, কম পড়াশুনো করলে হাতে ব্যাগ নিয়ে কেরালা, গুজরাট ও মুম্বাই, মারাঠা ঘুরে বেড়াচ্ছে বাংলার ছেলেরা। আমাদের এখানে শিল্প বলে কিছু নেই, ঢপের চপ প্রত্যেক বছর হয়ে যাচ্ছে। এই ইস্যুগুলোকে চাপা ফেলে দিচ্ছে বিজেপি এবং তৃণমূল দুজনে মিলে। কেন বলছি এই কথা? এবং এখন যেরকম হচ্ছে পাড়াতে, মনে আছে শিলাদিত্য, পাড়াতে যখন ঝগড়া টগড়া হয়, দুটো বন্ধু আমার হাতটা ছাড়, আমার হাতটা ছাড়, দেখে নিচ্ছি, পুরো এরকম হাবভাব নিচ্ছে। আবার এই তৃণমূল কংগ্রেস কিন্তু বিএলও পাঠাচ্ছে, এসআইআর করতে দেবো নাও বলছে, বিএলও পাঠাচ্ছে। আবার বিএলওদের সঙ্গে তৃণমূল কংগ্রেস ঝান্ডা নিয়ে যাচ্ছে পাড়ায় পাড়ায়, গিয়ে মরা বাবা গো যেও না মোড়ে, মৃত ভোটারের নাম কাটতেও দিচ্ছে না। এরকম জায়গা এটা এদের লক্ষ্য হচ্ছে যে কোনো ভাবে হোক মৃত ভোটার থাকুক, তারা এসে প্রত্যেক বছর ভোট দিয়ে যাক। আর উল্টো দিকে বিজেপি লক্ষ্য হচ্ছে মুসলমান খোঁজো। তাহলে দেশের প্রধানমন্ত্রী জনগণনা ছাড়া কি করে বলে দিলেন দেশের মধ্যে মুসলমান বাড়ছে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি করে বলে দিলেন দৈনিক জাগরণে যে দেশের মধ্যে মুসলমানের সংখ্যা বাড়ছে, নাকি গণৎকার? তাহলে মুসলমানের নাম করে আসলে কিন্তু হিন্দুকেই ভয় দেখাচ্ছেন। কেন? বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে। সত্যিই তো যারা ছিন্নমূল হয়ে এসছেন তারা তো বেশিরভাগ সংখ্যায় হিন্দু, তাদেরকে তো ডিক্লারেশনটা দিতে হবে, যে সিএ ডিক্লারেশন, যেটা নিয়ে এত কথা হচ্ছে। চন্দনদা একটুখানি ডিক্লারেশন দিতে হবে। একটুখানি আটকাতেই হচ্ছে আপনার কাছে, খুব গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেছেন। আমি জানি না আপনার রাজনৈতিক সহকর্মীরা যারা এই মুহূর্তে বসে রয়েছে, কেন যে সিপিএম এর রেজিমে বোগাস ভোট, এই শব্দবন্ধের প্রসঙ্গ তারা নিয়ে এলেন না, আমি জানি না, চেষ্টা করব শোনার বা বোঝার। 2014 সালের পরে যারা এসছেন তাদের জন্য আমরা চিন্তাভাবনা করছি। তাদের আপাতত আমাদের কেন্দ্র সরকার যে নিয়ম করেছে, যে রুলের ফরেনার্স অ্যাক্টে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের উপরে ভিত্তি করে তারা ভারতবর্ষে নিশ্চিন্তে থাকতে পারে। এবার ভারতবর্ষে যখন থাকার অধিকার নরেন্দ্র মোদীর সরকার তাদেরকে দিয়েছে, তখন নিশ্চয়ই তারা বছরের পর বছর বিনা নাগরিক হয়ে পড়ে থাকবেন, এটা হতে পারে না। নাগরিকত্ব পাওয়ার অনেকগুলো উপায় আছে, সিএ 14 অবধি আছে। এছাড়াও নাগরিকত্ব পাওয়ার জন্য ন্যাচারালাইজেশন পদ্ধতি আছে, যার মধ্য দিয়ে 12 বছর থাকার পর আপনি ভারতবর্ষে 12 বছর থাকা সম্পন্ন হয়ে গেলে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এই এসআইআর বা এই ধরনের ভেদাভেদের জিনিসকে কেন্দ্র করে যে কাণ্ডটা বিজেপি করেছে, যে মানুষকে বলছে আমরা হিন্দু 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 হিন্দু, আবার যখন আসাম থেকে এখতিয়ার বহির্ভূত নোটিশ আসছে এনআরসির, সেটা রাজবংশীর কাছে আসছে, তারাও হিন্দু। আবার অন্য রাজ্যে বাংলা বললে হ্যারাস্ট হচ্ছেন মতুয়ারা, তারাও হিন্দু। ফলে আমরা বারবার বলছি যে বিজেপি যে রাজনৈতিক উদ্দেশ্যে এই এসআইআরকে নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভোটের আগে তড়িঘড়ি, হঠকারী, অদূরদর্শী, অসময়োচিত ভাবে যেটা করতে চলেছে, তাতে বহু হিন্দু তারা পর্যন্ত উদ্বেগে পড়ে যাচ্ছেন। ফলে মতুয়া সম্প্রদায় তারা বিপদটা বুঝতে পারছেন বলেই তারাও এতে প্রতিবাদে সরব হয়েছেন। এসআইআর প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে, যেমন মতুয়া সম্প্রদায়ের কথা উঠে এসেছিল, রাজনৈতিক বক্তব্য নানান ক্ষেত্রে উঠে আসছে। প্রত্যেকেরই একটা লাইনে অন্তত বক্তব্যের সবাই মিলে থাকছেন, অর্থাৎ একজন বৈধ ভোটারেরও যদি নাম বাদ যায় তাহলে তারা রাজনৈতিকভাবে যে রাস্তায় নামবেন বা নামছেন সেই প্রসঙ্গ দেখা যাচ্ছে। কিন্তু ছিটমহলের বাসিন্দারা তারা কি বলছেন দেখব। জন্য স্পেশালি হওয়া দরকার। আমরা 2015 31 জুলাই স্বাধীনতা পাইলাম, আমরা 2002 লিস্ট কোথায় পাবো? এসআইআর ঘোষণার পর থেকেই আশঙ্কা দেখা দিচ্ছিল। কপালের বলিরেখা স্পষ্ট হচ্ছিল ছিটমহলবাসীর মনে। ছিটমহল বিনিময় চুক্তিতে 2015 ভারত ভুক্তি। কোথায় পাবেন 2002 ভোটার তালিকা? আশঙ্কায় কার্যত সত্য হলো। এসআইআর শুরুর দিনেই সাবেক ছিটমহলবাসীদের ফর্ম দিতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরতে হলো বিএলওদের। এনিউমারেশন ফর্ম নিতে অস্বীকার করলেন সাবেক ছিটমহলবাসীরা। উনি বলছে যে আধার নাম্বার, ফোন নাম্বার দিয়ে ফর্মটা ভরে দাও, আর মাঝখানটায় ফাঁকা। তো ফর্মটা চেক করে দেখলাম যেটা এনডিএর ক্ষেত্রেও যেটা, আমাদের ক্ষেত্রেও ওইটা। আমরা ফাঁকা ফর্ম দেবো কেন? দেওয়ার পরে একটা ঝামেলা ভুগবো নাকি? আমাদের জন্য স্পেশালি হওয়া দরকার। আমরা 2015 31 জুলাই স্বাধীনতা পাইলাম, আমরা 2002 লিস্ট কোথায় পাবো? আমাদের যে একটা
ফ্যামিলির মধ্যে 2 জন থাক, 5 জন থাক, 10 জন থাক, তার কাগজটা আমাদের কাছে আছে। এই 3টে কাগজ আমাদের কাছে আছে, আর জমির কাগজ আছে, আর আদার্স কিছু নেই আমাদের। শত বোঝানো সত্ত্বেও সাবেক ছিটমহলবাসীরা এনিউমারেশন ফর্ম নিতে অস্বীকার করায় বিষয়টিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের কথা জানিয়েছেন বিএলওরা। এই বাড়িতে প্রথম আসলাম, আসার পর ওনাদেরকে ফর্ম দেওয়ার জন্য বললাম, তো ওনারা নিতে ইচ্ছুক নন। ওনারা বলতেছে যে আমাদের যেহেতু ওনারা ছিটমহলের বাসিন্দা, তাই এই ফর্ম তাদের জন্য প্রয়োজন না। তো আমি তাদেরকে বললাম যে তারা যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। উল্লেখ্য 2015 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়। 51টি বাংলাদেশি ছিটমহলের ভারতভুক্তি হয় আর 111টি ছিটমহল যায় বাংলাদেশে। ওই বছরেরই 1 আগস্ট ভারতে অন্তর্ভুক্ত হওয়া 51টি ছিটমহলের মানুষকে নাগরিকত্ব দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু 2015 নাগরিকত্ব পাওয়া সাবেক ছিটমহল বাসিন্দাদের 2002-এর তালিকায় নাম উঠবে কিভাবে? ফের কি আবার কার্যত নাগরিকত্ব হারানোর অপেক্ষা? সরকারিভাবে ভারতভুক্তির পরও আশঙ্কা থাকছে ছিটমহলের মানুষের মনে। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আসবো আলোচনায়, প্রত্যেকের কাছে সংক্ষেপে উত্তর নেওয়ার চেষ্টা করবো। সুভাষিস দা, প্রথমে আপনার কাছে আসবো। এই যে বাস্তব সমস্যা, এই সমস্যা কি নজর এড়িয়ে যাচ্ছে নাকি নজর দেয়া হচ্ছে না? না, এটার একটা আমি যতটা আমার ছিটমহল সম্বন্ধে আমি এই জিনিসটা থেকে জানি, সেটা হচ্ছে এটা একটা সাব ক্লসের মধ্যে পড়বে, যেই সাব ক্লসে যে টেরিটোরিয়াল অকুপেন্সির আন্ডারে পড়বে এটা, এবং এটা প্রথমে এমইএ থেকে ক্লিয়ারেন্স দেবে। এমইএ থেকে যেই মুহূর্তে ক্লিয়ারেন্স দেবে, এমএইচে বাধ্য তাদেরকে সিটিজেনশিপটাকে অফার দিতে। একটু আটকাচ্ছি, মার্জনা করবেন। হবে, করবে, মানুষ তো আতঙ্কেই রয়েছে। আমি দুটো এটাই তো দূর করতে হবে। এই কথাটাতেই আমি আসতে চাইছিলাম। দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচন্ড বড় ভুল হচ্ছে এই ক্ষেত্রে, যে ক্ষেত্রে রাজনীতিকরণ করাটা খুব ইজি হয়ে পড়ছে। তার কারণটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষ, কেন বাংলাতেই আসুন না, প্রতিটা 100 কিলোমিটার গাড়ি চালালে 2-3 রকমের ভাষা, 2-3 রকমের মানুষের সংস্কৃতি। প্রতিটা মানুষকে রিজিওনাল ভাষায় এসআইআর বোঝানো, এসআইআর কিভাবে হবে সেই প্রসেসটা বোঝানোর দায়িত্ব, সেটা কিন্তু গভর্নমেন্টাল ডিউটি। সেই জিনিসটা একটু হচ্ছে না। এক্স্যাক্টলি সেখানেই প্রশ্ন দায় কার? অঙ্কন না, এই কথাটা বলেনি, তারপর আমার বিরুদ্ধে অনেক এখানে সিপিএম এবং তৃণমূলের প্রতিনিধিরা বললেন, সেই উত্তরগুলো আমাকে দিতে হবে। প্রথম কথা, যে ডকুমেন্টসগুলোর কথা বলা আছে সেখানে পরিষ্কার করে বলা রয়েছে যে ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো ইনক্লুসিভ এবং এক্সস্টিভ নয়। এবং এইখানেই ছিটমহলের মানুষের কাছে 2016-তে গিয়ে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, দিনহাটার মানুষ আমাকে ভোট দাও, আমরা কিন্তু দিনহাটার সমস্ত মানুষকে জমির পাট্টার ব্যবস্থা করে দেব। পাট্টার যদি আপনার কাছে কাগজ থাকে, জমির যদি দলিল থাকে, তাহলে আপনার তো কোনো ত্রুটির জায়গা নেই। আপনি তো তার মাধ্যমে তো নিজে এসআইআর এর নামটা আপনার ক্লিয়ার হয়ে যাবে যে নথিটার দরকার রয়েছে। তার মানে রাজ্য সরকার কি এখনো তাদেরকে নথি দেয়নি, নথি তাদেরকে প্রোভাইড করেনি? এইবার আসুন এখানকার কথা। একটু আগে বলা হলো না যে কোথাকার ব্রাজিলের নাগরিক, কিসের নাগরিক। আমরা তো ব্রাজিল, আর্জেন্টিনা ফুটবলে দেখেছি, এখানে দেখতে পাইনি। কিন্তু আমরা 3 জন আফগান নাগরিককে দেখেছি ভবানীপুরের ভোটার হয়েছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি ছেড়ে এখন আফগানিস্তানের নাগরিকের ভোটে যেতেন? এটা হলো প্রশ্ন। আচ্ছা, 59 লাখ যখন নাম 2002-এর ড্রাফট লিস্টে বাতিল হয়েছিল, তখন তো কই এসআইআর নিয়ে অনিল বিশ্বাস থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য কারুর আপত্তি হয়নি। তখন তো তারা সহযোগিতা করেছিল, সেই সময় তো সহযোগিতার বাতাবরণ ছিল। একটু আগে এখানে তৃণমূলের প্রতিনিধি বললেন যে প্রদীপ কর থেকে শুরু হলো। আচ্ছা, এই প্রদীপ করের মতো কোনো আতঙ্কে মৃত্যুর ঘটনা তামিলনাড়ুতে তো হচ্ছে না, অবিজেপির সরকার, কেরলে তো হচ্ছে না, অবিজেপির সরকার, সেখানে তো এসআইআর হচ্ছে। আচ্ছা, উত্তরপ্রদেশ, আপনাদের অভিযোগ থাকে উত্তরপ্রদেশে একটা সংখ্যালঘুদের উপর অত্যাচারের বাতাবরণ। কোন সংখ্যালঘুকে তো উত্তরপ্রদেশে আত্মহত্যা করতে হয়নি, যে পরিমাণ সংখ্যালঘুকে আতঙ্কে পশ্চিমবঙ্গে আত্মহত্যা করতে হচ্ছে। এবার এখানেই আসছি, আফগানিস্তানের নাগরিক যারা অবৈধ ভোটার, যাদের কলকাতা পুলিশ বলছে অবৈধভাবে ভোটার এবং অবৈধভাবে জাল নথি বানিয়েছে, তাদেরকে ডিপোর্ট করা হবে না তো কি জামাই আদর করা হবে? সাদরাডির মতো বাংলাদেশি জঙ্গি, তাকে ডিপোর্ট করা হবে না তো কি তাদেরকে জামাই আদর করা হবে? হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের মনে হতেই পারে যে বাংলাদেশি জঙ্গি, আফগানিস্তানি জঙ্গি, এদেরকে তারা ঘরে জামাই আদর করবে, কিন্তু ভারতবর্ষের বুকে কোন অবৈধ অনুপ্রবেশকারীকে আমরা জামাই আদর করতে দেব না। কেন এই অভিযোগ অঙ্কন তুলছে আমি বোঝার চেষ্টা করব। সম্রাট বাবুর সঙ্গে কথা বলে ইতিমধ্যে আরো বিস্ফোরক কথা বলছেন। ব্রাজিলের প্রসঙ্গ অঙ্কন নিয়ে চলে এলো। রাহুল গান্ধী ইতিমধ্যে বিস্ফোরক অভিযোগ করছেন। রাহুল গান্ধীর বক্তব্য শোনাবো, আর অপরদিকে রাজ্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য উঠে এসেছে, শোনাবো। नाम पिता का नाम रण सिंह, मकान 76, आयु 34 साल। ये औरत है आदमी है? वही मैं राहुल जी, मैं आपको बता रही हूँ, औरत है, महिला है, और उम्र भी
34 साल दिखाया जा रहा है। इनकी उम्र देख के लगता है कि कम से कम 65-70 साल की हो। अच्छा, ये 9 जगह आ रही है, 9 जगह है, 9 places, 223 times in 2 polling booths. She can vote any amount of times she wants. Election Commission has the data on how many times she voted. We have a sense of it. Election Commission needs, thank you. Election Commission needs to tell us how many times this lady, whose name we don't know, whose age we don't know, but we know she occurs 223 times in 2 booths. In the Lok Sabha election, she was there 223 times in 1 booth. And then they decided to split it into 2 booths. শুধু হরিয়ানাতে না, এটা প্রচেষ্টা সব জায়গাতেই করা হচ্ছে। অবিজেপি শাসিত রাজ্যগুলোকে নিজেদের দখলে নেওয়ার জন্য কেন্দ্রে যারা ক্ষমতায় রয়েছেন তারা প্রচেষ্টা করছে আমাদের ইলেকশন কমিশনের থ্রু এবং বিভিন্ন রকম প্রক্রিয়া তারা গ্রহণ করছে। তবে আমি মনে করি ইলেকশন কমিশন ইজ ফেইলিং টু ডিসচার্জ ইটস ডিউটি if it doesn't look into the matter very carefully. এটা পরিষদীয় গণতন্ত্র শক্তিশালী হতে পারে না, এটাই অস্থিরতা তৈরি হবে সারা ভারতবর্ষে একটা। সম্রাটবাবু, আপনার কাছে আসবো। অঙ্কনকে আমি প্রশ্ন করেছিলাম যে রাজনৈতিক দিকের বাইরে উঠে এই যে বাস্তব সমস্যা, এর দায় কে নেবে? কিন্তু যদিও অঙ্কন পরপর অভিযোগ করছে, জঙ্গিদের কথা বলছে, তৃণমূল কংগ্রেসের নাম করছে, কেন? অনুপ্রবেশ, যদি সত্যি অনুপ্রবেশ হয়ে থাকে তো দেখার দায়িত্ব কার? অতি সম্প্রতি একই কথা শুনতে হবে, তো একই ভুল বারবার করলে বারবারই তো শুনতে হবে। অতি সম্প্রতি আমি জমির এই একদম এটারই উত্তর দিচ্ছি, অঙ্কুর এটারই উত্তর দিচ্ছি। ধরে নেওয়া গেল তর্কের খাতিরে। আমি প্রথমে এই কথাটা বলি যে অতি সম্প্রতি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের দায় স্বীকার করেছেন, যদি আমি খুব ভুল না করে থাকি। একবারের জন্য তিনি সেখানে মেনশন করেননি যে কোনো জমি সমস্যার জন্য বা কোনো সুপরিকল্পিতভাবে কোনো রাজ্য সরকার জমি সমস্যা সৃষ্টি করেছেন বলে। আচ্ছা, আমি বলছি তর্কের খাতিরে তাই ধরে নিই যে রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জমির সমস্যা সৃষ্টি করেছে, এটাই বাস্তব। জাতীয় সুরক্ষার ক্ষেত্রে একটা রাজ্য সরকার, যদি যে কোনো রাজ্য সরকার জমির সমস্যা তৈরি করে থাকে, তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কর্তব্য কি ছিল? মমতা ব্যানার্জিকে জেলে ভরা উচিত ছিল, মনে হয় এটাই বলতে চাইছেন আপনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরা, উনি তো ভূমিমন্ত্রী, যতবার ভূমি তো উনি দিচ্ছেন না, জমি তো উনি দিচ্ছেন না, অভিষেক কি ধরছে না? আরে বাবা, তোমাদেরকে সে তো ধরা, তোমাদেরকে মেয়েদের উচিত জেলে ধরেছে। তবে এই দুঃস্বপ্ন যারা দেখছে, আমি বলিনি, আমি তোমার সময় একবারও ডিস্টার্ব করিনি। এই দুঃস্বপ্ন যারা দেখছে, আগামী এই 2026-এর নির্বাচনের পরে বিজেপি প্রার্থী পাওয়ার কোনো নির্বাচনে প্রার্থী হওয়ার লোক হবে না। তোমরা তো বলেছো আবার গাছে বেঁধে রাখবে। না, গাছে বেঁধে তোমরা প্রার্থী করতে গেলে তখন ইডিসিবি এর লোক ধরে প্রার্থী করতে হবে। এর বাইরে বিজেপি করছে এরকম কাউকে প্রার্থী পাবে না। গাছে বেঁধে রাখবে। আচ্ছা, আমি অন্য প্রসঙ্গে যাই। এসব অবান্তর কথা, এটা অনুপ্রবেশের দায় স্বীকার করতে হবে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বীকার করতে হবে, বিএসএফকে দায় দিতে হবে। না, অনুপ্রবেশ রোখার দায় রাজ্য সরকারের নয়, পুলিশ মন্ত্রীকে স্বীকার করতে হবে। আমি জমি দিতে পারছি না, রাজ্য সরকারের নয়। জমিটা তো তোমরা দেবে নাকি? আরে জমি কে দেবে? ও জমি দেবে না? আরে ওটা কি কাটাতার দেওয়া ছিল, কাটাতার জন্য কেটে দিয়েছে। না, কাটাতার বসানোর জন্য জমি দেবে না তোমরা? কাটাতার বসানোর জন্য জমি দেবে না? তার আগে অনুপ্রবেশ হয়নি কেন? কারণ যাতে ওই সাদরাটির মতো জঙ্গি এসে তোমার নেত্রীকে দুবার ভোট দিতে পারে। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে সেটাই তো এখানে 2019 সালে নির্বাচন কমিশন সংসদে হলফনামা দিয়ে জানায় যে ভোটার লিস্টে একজনও বিদেশি ভোটার নেই। তারপর তো ঢুকেছে সাদরাটি 22 সালে ঢুকেছে। বলুন সম্রাটবাবু, বলুন। 2019 সালে হলফনামা দিয়ে জানায়। অঙ্কন আরেকটা কথা বলছিল, 2002 হ্যান ত্যান অনেক কিছু বলছিল। 2002 ভুলে গেছো? এসআইআর হয়েছিল, যদিও 2002 এসআইআর হয়নি, এসএসআর হয়েছিল বা আইআর হয়েছিল। কিন্তু এক্ষেত্রে তফাৎটা কোথায়? 2002 যারা ভোট দিয়েছি, তখনকার যে এই ভোটার তালিকা সংশোধন বা নিবিড় সংশোধন যাই বলি না কেন, তাদের কাউকে এই পরিণতিতে আসতে হয়নি। কি পরিণতিতে আসতে হয়েছে? কোন পরিণতি? দাঁড়িয়ে রেশন কার্ড বা এপিক কার্ড দেখালে বাড়ি বাড়ি যখন বিএলওরা গেছিল, তো রেশন কার্ড এখন ভ্যালিড? আপনারা যে পরিমাণে রেশন কার্ড দুর্নীতি করেছেন, মুড়ি মুড়কির মতো রেশন কার্ড দুর্নীতি করেছেন আপনারা। রেশন কার্ড ভোটার কার্ড দেখালে হয়ে গেছিল।
তো এখনো তো হয়ে যাচ্ছে জমির দলিল বার্থ সার্টিফিকেট, অসুবিধা হচ্ছে। 1994 সাল চৌধুরী ভার্সেস নির্বাচন কমিশনের একটা মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নেই নাগরিকত্ব যাচাই করে। এখনো তাই আছে, কিন্তু ঘুরপথে সেটাই চেষ্টা করেছে। কেন চেষ্টা করা কোথায় চেষ্টা করা হচ্ছে? এইটাই অপপ্রচার, ঘুরপথে চেষ্টার অভিযোগ এবং জানিয়ে পাল্টা রাজনৈতিক বক্তব্যের অভিযোগ উঠে আসছে। কেন খোঁজার চেষ্টা করবে? এসআইআর প্রসঙ্গ নিয়ে যেমন অনেকগুলো প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার চেষ্টা করছে মানুষ, আর অপরদিকে রাজনৈতিক বক্তব্য বারবার করে উঠে আসছে। ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন, অপরদিকে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি এবং সাংসদ কি বলেছেন শোনাবো। আজকের পরিস্থিতি সত্যি জিজ্ঞেস করেন বিজেপি সিট পাবে বলে আমার মনে হচ্ছে না, কারণ যা পরিস্থিতি এরপরে বলতে পারবো না। আজকে হলে 0 আছে, আজকে যদি জিজ্ঞেস করেন আজকে বিজেপি 0 আছে, 0 আছে। মানুষের সমর্থন হারিয়েছে, মানুষের সমর্থন হারিয়েছে, মানুষের বিশ্বাস হারিয়েছে। শুধু এই সস্তার পলিটিক্স টিভিতে গিয়ে গালাগালি দেওয়া, ব্যক্তি কুৎসা, এটা মানুষ বরদাস্ত করে না, কাজ করতে হয়। ও নিজের দলের মধ্যে টিআরপি বাড়াচ্ছে। ফিরহাদ হাকিম তো আগে আমরা জানতাম একজন নামাজি হিন্দু, নামাজও পড়েন এবং বিরাট দুর্গাপুজো করেন, সুন্দর দুর্গাপুজো করেন। এখন তো আবার উনি দাওয়াতে ইসলামের কথা বলছেন, মাঝখানে মিনি পাকিস্তান বললেন, এখন বললেন বিজেপি ভয় পেয়ে গেছে। আমি তো ভেবেছিলাম ফিরহাদ হাকিম এবার বিহারের প্রচারে যাবেন, তৃণমূল কংগ্রেস দিল্লির প্রচারে গেল, বিহারের প্রচারটাই গেল না কেন? এত ভালো সম্পর্ক, মুখ্যমন্ত্রী যখন ধর্মতলায় রাস্তায় বসে অবস্থান করছিলেন। চন্দনদার কাছে আসবো, কিন্তু অঙ্কনের একটা প্রতিক্রিয়া নিতেই হবে। ফিরহাদ হাকিম বলেছেন এই মুহূর্তে ভোট হলে বিজেপি 0 অঙ্কন। কি প্রতিক্রিয়া দেব বলুন তো? এই ধরনের বক্তব্যের কোনো সারবত্তা আছে? ওনারা বলুন, ওনারা স্বপ্ন দেখেন, এরকম 3 বার ধরে স্বপ্ন দেখেছেন বিজেপিকে ক্ষমতা থেকে, কেন্দ্র থেকে সরিয়ে দেবেন। বলেছিলেন 2019 বিজেপি ফিনিশ, 42-এ 42, কত ডায়লগ আমরা শুনেছিলাম এই ফিরহাদ বাবুদের মুখে। তারপরেও বিজেপিকে রোখা যায়নি। ওই এসআইআর, এই এসআইআর হওয়ার 16 থেকে 24 বাংলা, আরে বাবা এসআইআর হওয়ার পর এরপরে কলকাতা বন্দর ছেড়ে মমতা ব্যানার্জির সাথে খোঁজ করবেন কিনা দেখুন। এই দেখো, ব্যক্তি কুৎসা করবে না, টিভিতে ব্যক্তি কুৎসা করবে না, তোমার নেতা বলে দিয়েছে টিভিতে একদম এইসব করবে না কুৎসা। এই যে এই কুৎসা, সস্তার রাজনীতি, এই তো বলেছে টিভিতে গিয়ে সস্তার রাজনীতি বাজার গরম করা। আরে আমরা কোথায় যোগাযোগ কোথায় মাটির সাথে? আরে কালকে তো তোমাদের পানিহাটিতেই আমরা হাঁটলাম মাটিতে, আমাদের দেখা গেল গাছে বাঁধার তৃণমূল খুঁজে পাওয়া গেল না পানিহাটিতে। আমি তো ভাই কামারহাটির তোমার পাশের বিধানসভার লোক, আমরা তো হাঁটলাম, কিন্তু গাছে কোথায় বাঁধতে পারলে? গাছে কোথায়? আচ্ছা কেউ নেই, বিরোধী দলনেতা ছিলেন, আমাদের বিরোধী দলনেতা ছিল, আমাদের বুথ সভাপতি ছিল, আমাদের মন্ডল সভাপতি ছিল, তাদের কাউকে বাঁধতে পারলে না। আরে বুঝে গেছে বড় বড় ডায়লগটা অভিষেক ব্যানার্জি দিয়ে দিতে পারে, কিন্তু যারা পানিহাটির মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করে সম্রাটদার মতো লোকজন বুঝে গেছে পানিহাটিতে যদি বিজেপি ছেলের বউয়ের জন্য চাকরি কথা বলছো, অন্য প্রসঙ্গে যাব না, একেবারে এসআইআর প্রসঙ্গ নিয়েই কথা বলবো, বিশেষ করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। একটা এসআইআর নিয়ে তোপ, পাল্টা তোপ এবং রাজনৈতিক বক্তব্য। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাবো। গদিওয়ালারা ভাবছে যে যেন তেন কমে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, নয় বাংলাদেশে ছেড়ে দিই, দেশ থেকে তাড়িয়ে দিই, দিয়ে কোনো রকম ক্ষমতা দখল করি। অঙ্কন জানি প্রতিক্রিয়া দিতে চাইবে, একটু অপেক্ষা করতে আমি প্রত্যেকের কাছে আসবো। সুভাষিস বাবু আপনার কাছেই প্রথমে আসবো, তার কারণ হচ্ছে যে প্রসঙ্গটা আজকের আলোচনার শুরুটা আপনি করেছিলেন, সেই অধিকার নেই ইলেকশন কমিশনের যে এই মুহূর্তে তারা ভোটাধিকার দিতে পারবে না, ভোটাধিকার থাকবে না, নির্বাচক থাকবে না, এই কথা বলার একমাত্র স্বরাষ্ট্র মন্ত্রক থাকতে পারে। তাহলে কনফিউশন কেন? কনফিউশন এই কারণে যে এবার আমি একবার কেন্দ্র সরকারের কিছু ভুল, যেটা আমি আগেরবার বলছিলাম, সেটা একটু বুঝে নেওয়াটা খুব প্রয়োজনীয়। তার মধ্যে একটা হচ্ছে এক্সপ্লানেশন কেন্দ্র সরকারের দায়িত্ব,
কেন্দ্র সরকারের দায়িত্ব, অর্থাৎ ইসিআইআরও দায়িত্ব রিজিওনাল ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দিয়ে বাংলায় যদি এই জিনিসগুলো বোঝানো যায়, সাধারণ মানুষকে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে বোঝানো যায়, সেটা খুব দরকারি। কারণ আমরা বারবার যে ন্যারেটিভগুলো পাচ্ছি, আপনি গ্রামে তো ভুলে যান, আপনি শহরাঞ্চলে আপনার এই স্টুডিও থেকে বেরিয়ে 100 মিটারের একটা রেডিয়াসের মধ্যে আপনি 1000 জনের ইন্টারভিউ নিন, আপনি দেখবেন 700 থেকে 800 লোক এসআইআর ঠিক করে জানে না। সবার মনে এই আতঙ্ক, দেশ থেকে বেরিয়ে যাবো না, দেশে থাকবো। আমরা একটা শহরতলিতে বসে এই কথাটা বলছি, তাহলে ভাবুন তো এখান থেকে 200 কিলোমিটার 300 কিলোমিটার দূরে গ্রামের ভিতরে সেই অসহায় মানুষটার কথা, তাকে যা পলিটিক্যাল পার্টিগুলো বোঝাচ্ছে, তাকে যা পলিটিক্যাল ন্যারেটিভ বোঝাচ্ছে, সেই পলিটিক্যাল ন্যারেটিভটাই সে বুঝতে বাধ্য। এটাই হচ্ছে একটা সংগঠনের জোর। এই রাজনৈতিক সংগঠনকে ব্যবহার করে একটা গভর্নমেন্ট ডিসিশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনকে পলিটিসাইজ করে তার পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়াটাই হচ্ছে ভোটের আগের সবথেকে বড় রাজনৈতিক স্টেপ, এবং সেটাই নেওয়া হচ্ছে। এটাকে কাউন্টার করতে গেলে গভর্নমেন্টকে ইন্টারভিন করতে হবে এবং খুব সহজ ভাষায় এসআইআরকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, বোঝাতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা সুভাষিস বাবু বলেছেন। আমি আলোচনা আসবো, কিন্তু তার আগে একটুখানি দেখাবো যে ইতিমধ্যে যে অভিযোগ উঠেছে, কোট আনকোট অভিযোগের কথা বলছি, এসআইআর আতঙ্কে মৃত্যু, আজকেও কিন্তু সেই খবর রয়েছে। আমি একটু অনুরোধ করব সেই ছবিগুলো বিভিন্ন জায়গার পর সেই ছবিগুলো একটুখানি তুলে ধরার জন্য, এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরপর যে ঘটনা, পরিবারের অভিযোগ করা হচ্ছে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, বিভিন্ন ক্ষেত্রে পরপর ঘটনা আজও সামনে চলে এসেছে। চন্দনদা, কেন এই পরিস্থিতি তৈরি হবে, দায় কার? সংক্ষেপে প্লিজ। এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য দায় হচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায়। উনি একবার বলেছিলেন টিম জিতবে কি করে, না আমি একটা টেরা স্ট্রাইকার লইতাম, একটা টেরা গোলকিপার লইতাম। এখানে তৃণমূল আর বিজেপি দুটোই টেরা স্ট্রাইকার আর টেরা গোলকিপারের ভূমিকা পালন করছে। নজর কাহি আর হয়, নিশানা কাহি আর হয়, তাই করছে এরা। কিরকম এরা বলতে চাইছে আমি বক্তব্য কি যে আমি মুসলিমদের খুঁজে রোহিঙ্গাদের বার করবো। আরে বিজেপির কথা বলছি, বিজেপি রোহিঙ্গাদের বার করবে। বাংলাদেশ থেকে এসছে বেশি হিন্দুরা, তাদেরকে ডিক্লারেশন দিতে হবে আমি ভারতীয় নই। সিএর ফর্ম শান্তনু ঠাকুর 1 টাকা দিয়ে ক্যাম্প করো, তারপর কবে টাকা পাবে, আইডেন্টিটি পাবে ঠিক নেই। এটা একটা টেরা হলো। দ্বিতীয় টিএমসি কোনো নাম বাদ দিতে দেবো না, বিএলওর সঙ্গে বেরোচ্ছে, সেটা আপনারা বলছেন কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। বিএলও বেরোচ্ছে, মৃত মানুষের নাম, মৃত মানুষের নাম, এক কথা বলছেন, এক কথা বলছেন, আর বাংলায় বিজেপির দালাল, বাংলায় বিজেপির দালাল। তো এবার আসছে বিজেপির না, কে আসল দালাল শুনে নিন। এই যে গোর্খাল্যান্ড, আপনার মনে আছে বিমল গুরুংকে? আপনার মনে আছে রাজবংশীদের নিয়ে কি রাজনীতি? আপনার মনে আছে কামতাপুরীদের নিয়ে অনন্ত মহারাজ কি রাজনীতি? এই পুরোটা জুড়ে তৃণমূল আর বিজেপি ঠিক যেমন ছিটমহলে ঠকাচ্ছে, ঠকাচ্ছে কেন? 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে ভোট দিয়েছে না দেয়নি? 2019 সালের লোকসভায় ছিটমহলের লোকেরা ভোট দিয়েছে না দেয়নি? আসলে আপনারা আপনাদের লক্ষ্মী তৃণমূল কংগ্রেসের গটাপের কথা বলছেন চন্দনদা, গটাপের কথা বলছেন, সংক্ষেপে প্লিজ। আমি একদম দুটো কথা বলবো। চন্দনদা অনেক কথা বললেন, আমি শেষ 5 বছরে চন্দনদাদের একবারই নাচতে দেখেছিলাম সাগরদিঘির নির্বাচনের পরে। জেলে দেখেছেন কি? জেলে দেখেছেন? সংক্ষিপ্ত বলুন, আপনি বলুন জেলে কাকে কাকে দেখেছেন? বলুন সম্রাট বাবু প্লিজ। সাগরদিঘির নির্বাচনের পরে একবার নাচতে দেখেছিলাম, তারপর কি হলো? অভাগা যেদিকে চায় সাগরদিঘিও শুকায় যায়। যাই হোক, চন্দনদার আপনারা দিয়ে দিয়েছেন। আতঙ্কটা বলতে বাংলাতে আতঙ্ক সৃষ্টি করছে কারা? আপনারা বলেন এসআইআর করতে দেবো না, আর এখন বিএলও পাঠাচ্ছেন, শুধুমাত্র বাংলাদেশি ভোটার কেন বলেছিল? বিহারে কজন পাওয়া গেছে? বিহারে কজন পাওয়া গেছে? বিহারে কজন পাওয়া গেছে? বিহারে কজন করছে? রাজনৈতিক বক্তব্য থাকতে পারে, কিন্তু বিভ্রান্তি দূর করে এসআইআর প্রক্রিয়া কোথায় দাঁড়িয়ে তার তথ্য কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। হাল্লা বল আজকের মতো এ পর্যন্তই। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এর পরের খবর দেখুন সৌম্যজিতের সঙ্গে থাকুন।